নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা। বৈষম্যমুক্ত সমাজ ও সমৃদ্ধ দেশ গড়াই লক্ষ্য সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস। নতজানু পররাষ্ট্রনীতির কারণে পানির ন্যায্য হিস্সা বঞ্চিত বাংলাদেশ মত বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে শিগগিরই বৈঠক বললেন রিজওয়ানা। বাইতুল মোকাররম মসজিদের ভেতর সংঘর্ষ ন্যাক্কারজনক বলছেন মুসল্লিরা। ইবাদতের ঘরকে রাজনীতির বাইরে রাখার পরামর্শ বিজ্ঞজনদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জারিন। এবার বিস্তারিত। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জীবন বিসর্জন এবং তরুণদের অদম্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তারা একটি বৈষম্যমুক্ত সমাজ এবং একটি সমৃদ্ধ দেশ গড়তে জীবন উৎসর্গ করেছেন। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদের 50 বছর পূর্তি উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান। বলেন, জীবন বিসর্জন এবং তরুণদের অদম্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তারা একটি বৈষম্যমুক্ত সমাজ এবং সমৃদ্ধ দেশ গড়ার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। তরুণদের আত্মত্যাগে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন তাদের নিরাশ করা যাবে না। বর্তমান রাষ্ট্রীয় কাঠামো ও প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার। প্রধান উপদেষ্টা জানান, বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচনী ব্যবস্থা চালু করতে কাজ করছে। একজন স্বৈরশাসক তাদের স্বপ্ন ও ভবিষ্যৎকে ভেঙে চুরমার করে দিয়েছিল বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে। এদিকে 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের দেয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জয় বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। নতজানু পররাষ্ট্রনীতির কারণে পানির ন্যায্য হিস্সা আদায় সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ নিয়ে ভারত যা চেয়েছে তা বিনা প্রশ্নে মাথা পেতে নিয়েছে বাংলাদেশ। ফলে বরাবরই অভিন্ন নদ নদীর পানির হিস্সা থেকে বঞ্চিত হয়েছে দেশ। সংকট সমাধানে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠকের কথা জানিয়েছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। নদীমাতৃক দেশে প্রায় 1008টি নদ নদী আছে। এর মধ্যে 57টি আন্তঃসীমান্ত, যার মধ্যে 54টি বাংলাদেশ ভারত এবং 3টি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন। উজানের দেশ ভারত অভিন্ন নদীগুলো তাদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করে। অতিবৃষ্টি দেখা দিলেই তারা হঠাৎ সব গেট খুলে দেয়। শুষ্ক মৌসুমে নদীতে ভাটি অঞ্চলে পানি যখন থাকে না, তখনই তারা পানি আটকে রাখে। এসব সমস্যা নিয়ে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে বিভিন্ন পরিবেশবাদী ও নদী রক্ষাকারী সংগঠন বিশেষ সেমিনার আয়োজন করে। এতে আলোচকরা বলেন, নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে এ সমস্যার সমাধান হবে না। 53 বছরে আমরা দেখি যে আমাদের
ওয়াটার রিলেটেড যত ক্রাইসিস আমরা লক্ষ্য করি সেখানে আমরা একটি নতজানু ক্রাইসিস নিতে আমরা লক্ষ্য করেছি, এবং সেটার একটি বড় কারণ হচ্ছে এটাকে আমরা পলিটিক্যালি না দেখে শুধুমাত্র পানি ব্যবস্থাপনার জায়গা থেকে আমরা এটা লক্ষ্য করেছি। ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি হ্যান্ডেল করার একটি সুষম সময় সুন্দর মুহূর্তে আমরা এখন অবস্থান করছি। আমরা এখনো জানি না ভারতের ইন্ডিয়ান রিভার লিঙ্কিং প্রজেক্ট নিয়ে তারা কোথায় আগাচ্ছে। যাদের জীবন জীবিকা সবকিছু নদীর উপরে নির্ভর করে, তাদেরকে নিয়ে অবশ্যই আমাদের ব্যাপক জনমত গঠন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠক হবে। বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। পানির হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করব না, শীঘ্রই করতে চাই। অঞ্চল ভিত্তিক জনগণকে সম্পৃক্ত করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলেও জানান তিনি। পানির ক্ষেত্রে বিপর্যয়টা আমরা কমিয়ে আনতে পারবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশিদের কৃতদাসের মতো নির্যাতনের হুমকি দেয়া কোনো দেশকে বন্ধুপ্রতিম দেশের সম্মান দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান রিজভী। আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন, রপ্তানি করার কথা, যে রপ্তানি এটা হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেলে তার পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না? ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে, তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠানো হয়েছে। ভোরে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে সিএমএম আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত 4 আগস্ট নরসিংদীর মাধবদীতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নুরুল মজিদকে গ্রেফতার করা হয়। এদিকে বাড্ডা থানার হত্যা মামলায় শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রিপরিষদ সদস্য আনিসুল হক, ডক্টর দীপুমণি ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। 18 দফা দাবি মেনে নেয়ার গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় খুলেছে বেশিরভাগ শিল্প কারখানা। শ্রমিকরা কাজে ফেরায় কয়েকদিনের গুমোট ভাব কেটে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বেশ কিছু কারখানা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সাভার, আশুলিয়া ঘুরে আরও জানাচ্ছেন মেজবা রহমান। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয় খুলেছে তৈরি পোশাক শিল্প কারখানা। শান্তিপূর্ণভাবে সকাল থেকে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। সাভার, গাজীপুর, আশুলিয়ায় বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চালু রয়েছে উৎপাদন কার্যক্রম। কারখানা এলাকার নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। শ্রমিকরা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন তারা। এখন দাবি মানায় খুশি। আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশ সুপার সারোয়ার আলম জানান, অধিকাংশ কারখানা খুললেও অভ্যন্তরীণ সমস্যার কারণে 14টির মতো কারখানা বন্ধ রয়েছে। আজকে মাত্র 14টা ফ্যাক্টরি 13 রেখে বন্ধ ঘোষণা আছে। সেগুলি কিছু কিছু ফ্যাক্টরি নন আরএমজেসে, আবার এই ফ্যাক্টরিগুলোর মধ্যে আবার কিছু কিছু ফ্যাক্টরি আগের যেই সমস্যাগুলো বা তাদের যেই ইন্টারনাল প্রবলেমগুলো মিট আপ করতে না পারার কারণে এবং কিছু কিছু ফ্যাক্টরি বেতন দিতে না পারার কারণে 13 রেখে বন্ধ রেখেছে। এদিকে আশুলিয়ার এক কারখানা শ্রমিকদের অভিযোগ, আন্দোলনের কারণে তাদের কাজে যোগ দিতে দেয়া হয়নি। সব ফ্যাক্টরি আন্দোলন করছে, কেউ লোক বাই করে নাই, শুধু আমাদের এখানে দাঁড় করে রাখছে। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমাদের সাথে কেউ কথাও বলে নাই, কেউ আসেও নাই। এখন আমাদের কথা সরকার কি বলে দিছে, ডাক্তার ইউনূস কি বলে দিছে, যারা আন্দোলন করছে তা করে বাই করে দিতে। শ্রম আইনেও নিয়ম নাই, কোনো ছাড়াই করার নিয়ম নাই, আর বিজিএম বলেও নাই যে ছাড়াই করতে। 18 দাবি মেনে নেওয়া হয়েছে, আর বলছে যে কোনো আমাদের নামে কোনো মামলা হবে না, কোনো ইয়াও হবে না, যাটাই হবে না। কিন্তু আমাদেরকে কেন যাটাই করলো? এই পুরো বিল্ডিং এ তো আমরা একা আন্দোলন করিনি। তবে এই বিষয়ে কিছু জানা নেই বলে জানান পুলিশ সুপার সারোয়ার আলম। শ্রমিকদের বিক্ষোভ এরকম কোনো কিছু আপনার কাছে? এরকম কোনো ইয়ে নেই। কিছু কিছু জায়গায় শ্রমিকরা এসেছে, যেসব ফ্যাক্টরি বন্ধ ছিল এখনও যেগুলো খুলে নেয়, তারা কাজ করার জন্য
আগ্রহ প্রকাশ করে এসে ফ্যাক্টরির সামনে জমায়েত হয়েছে। অর্থনৈতিক চাকা সচল রাখতে শতভাগ পোশাক কারখানা পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র স্থান মসজিদের ভেতর ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাকে ন্যাক্কারজনক বললেন মুসল্লিরা। তাদের মতে শুক্রবার বাইতুল মোকাররমে যা হয়েছে তা মুসলমানদের জন্য লজ্জার দৃষ্টান্ত। ইবাদতের ঘর কখনোই রাজনীতি কিংবা ক্ষমতা ভাগাভাগির কেন্দ্র হতে পারে না। ইমামরা বলেন, ধর্মীয় মূল্যবোধের চেয়ে ব্যক্তি আর গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেয়া কোনোভাবেই কাম্য নয়। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বাংলাদেশের মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। অনেকে দূর দূরান্ত থেকে এসেও সেখানে নামাজ আদায় করেন। 20 সেপ্টেম্বর সেই জাতীয় মসজিদেই ঘটল অপ্রীতিকর ঘটনা। সাধারণত জুমার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব। বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন প্রায় 2 মাস অনুপস্থিত থাকায় জুমার নামাজে ইমামতি করার দায়িত্ব দেয়া হয় আবু সালেহ পাটোয়ারিকে। তবে সেদিন খতিব রুহুল আমিনের নেতৃত্বে কিছু ব্যক্তি ও মাদ্রাসা শিক্ষার্থী মসজিদের ভিতরে প্রবেশ করেন। মিম্বরে অবস্থান নেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এরপরই সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি আর ভাঙচুর। জাতীয় মসজিদের এই ঘটনা অনেকে স্বচক্ষে দেখেছেন। সংঘর্ষের ওই দৃশ্যের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবারের ঘটনাটা খুব মর্মান্তিক, এটা কোনো মুসলমানের জন্য কাম্য না। তো এটা একটা পাক পবিত্র জায়গা, আল্লাহর ঘর, কিন্তু এরকম করাটা ঠিক হয় নাই। একটা সম্মান মানহানি হয়েছে এগুলো মানুষের। অনেক মুসলিমরা অনেক দূরের থেকে আসে, ভবিষ্যতে এগুলো না আসতে পারে। আর এখানে রাজনৈতিক কারণে অতীতে বাইতুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি বহুবার হয়েছে। তবে মসজিদের ভিতরে এমন ঘটনা নজিরবিহীন। যাই কিছু হবে, রাজনীতি হবে, বাইরে হবে, কিন্তু ভিতরে রাজনীতি করা ঠিকও না। আর কোনো এই ধরনের ঘটনা আমরা আশাও করি না। আমরা ধর্মীয় ইবাদত করব এখানে সম্মিলিতভাবে। এখানে ঝগড়া বিবাদ, মারামারি, ফ্যাসাদ এগুলি আমরা আশা করি না। আর এটা মুসলমানের জন্য মনে করেন লজ্জাজনক বিষয়, যার কারণে এগুলো না করাই উত্তম। ইসলামী চিন্তাবিদরা মনে করেন, ইবাদতের স্থানে এমন বিশৃঙ্খলা ভালো বার্তা বহন করে না। মসজিদকে কোনোভাবেই যেন বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি করতে না দেয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখা। মসজিদের সমস্ত ধরনের অপবিত্রতা দূর করে পবিত্র হয়ে আমাদেরকে আসতে হবে। মসজিদের ভিতরে আদব শৃঙ্খলার সাথে আমাদের থাকতে হবে। আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা রক্ষায় সবাইকে সর্বোচ্চ সংযম ধারণের পরামর্শ দেন এই ইমাম। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, মসজিদের পবিত্রতা রক্ষা হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আশ্বিনের বৃষ্টিতে ভিজল নগর, কমল গরম। কয়েকদিনের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি নামালো বৃষ্টি। এতে কিছুটা ভোগান্তি হলেও শরীর মন জুড়ানো শীতল আবহাওয়ার কাছে তা নস্যি বলে জানান কর্মজীবী ও শিক্ষার্থীরা। আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বৃষ্টি অব্যাহত থাকবে। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন। গত কয়েকদিন ধরে দেশের অন্তত 40টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছিল। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 38.6 ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপপ্রবাহে হ্রাস টেনে দেয় আশ্বিনের ঝুম বৃষ্টি। এতে স্বস্তি ফেরে জনমনে। অনুভূতিটা অবশ্যই ভালো লাগতেছে, কারণ এতদিনের যে তীব্র গরমের যে তীব্রতা ছিল, এই তীব্রতা আমাদেরকে রীতিমতো আসলে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। গরম যেভাবে পড়তেছে, বৃষ্টিতে একটু মোটামুটি ভালোই লাগতেছে। সবার জন্য তো আবার ভালো না, কেউ তো চাকরি করতে যায়, কলেজ আছে, স্কুল আছে, তো সেই ক্ষেত্রে আবার খারাপ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে, যা কমপক্ষে আরো 24 ঘন্টা অব্যাহত থাকবে। বৃষ্টিপাত যেটা হচ্ছে, এটা কিন্তু গতকালকে আজকে সারাদিনে অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত, এবং আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে। তবে আগামীকালকের পরে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। গত 10 বছরে যে 36-37 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল, তবে এই বছর একটা ব্যতিক্রম, এটা সারা দেশে বিস্তার লাভ করছে গরমটা। গত কয়েক বছর ছিল এটা দেশের পশ্চিমাঞ্চলে, রাজশাহী, খুলনা বা রংপুর এই অঞ্চলগুলো যেতে। এই বছর যেটা ব্যতিক্রম, সেটা হচ্ছে সারা বছর এই গরমটা বিস্তার লাভ করছে। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান খন্দকার হাফিজ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুরু করেছে বিশেষ মশক নিধন কার্যক্রম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সিটি কর্পোরেশনকে নিয়ে পরিচালিত এই যৌথ কার্যক্রম চলবে আগামী 15 দিন। এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব AKM তরিকুল ইসলাম নিজেদের বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা, ফ্রিজ, এসি, ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT-এর সেবা কার্যক্রম নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় সংস্থাটির আয়োজনে রাজধানীর উত্তরায় ঢাকা মেট্রো সার্কেল 3-এ এটি গণশুনানি হয়। গণশুনানিতে BRT-এর সেবা প্রাপ্তির নানা বিষয়ে ক্ষোভ ও অসন্তোষ জানান সেবাগ্রহীতারা। এছাড়া BRT-এর অফিসের বিভিন্ন হয়রানির বিষয়গুলো তুলে ধরেন তারা। অভিযোগগুলো বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব তা সমাধানের আশ্বাস দেন BRT-এর চেয়ারম্যান। আমরা এখন আমাদের সবগুলি সেবা অত্যন্ত সুন্দরভাবে, স্মার্টভাবে, সহজে, হয়রানি মুক্তভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সব ধরনের পরিকল্পনা গ্রহণ করছি এবং আমরা এটার জন্য বদ্ধপরিকর। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা, বৈষম্য মুক্ত সমাজ ও সমৃদ্ধ দেশ গড়াই লক্ষ্য সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস। নতজানু পররাষ্ট্রনীতির কারণে পানির ন্যায্য হিস্সা বঞ্চিত বাংলাদেশ, মত বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে শিগগিরই বৈঠক, বললেন রিজওয়ানা। বাইতুল মুকাররম মসজিদের ভেতর সংঘর্ষ ন্যাক্কারজনক, বলছেন মুসল্লিরা। ইবাদতের ঘরকে রাজনীতির বাইরে রাখার পরামর্শ বিজ্ঞজনদের। দর্শক, এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।